আসসালামু আলাইকুম এভরিওয়ান। সীমাহীন ভালোবাসা গল্পের দ্বিতীয় পার্ট। তোমরা যারা প্রথম পার্ট দেখো নাই তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর একটা প্রবলেমের কারণে গল্পটি অফ রাখছিলাম, আবারও কন্টিনিউ করতেছি। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আমিও ইশারা করে বললাম, আগে বাসায় গিয়ে দুধু খাও, ঠিক আছে বাচ্চা মেয়ে। মেয়েটা যাওয়ার পর আম্মু বলল, আগে বাসায় চল, তোরে পরে দেখাচ্ছি। নতুন এক জায়গায় এসেছি, কই একটু শান্তশিষ্ট হয়ে থাকবি, তা না করে গায়ে পড়ে ঝগড়া করিস। আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো বল আমরা। আমি বড় ভাইকে কল করে ওনার বাসার ঠিকানা নিয়ে নিলাম। এখন থেকে আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো বল আমরা। আমি বড় ভাইকে কল দিয়ে ওনার বাসার ঠিকানা নিয়ে নিলাম। এখান থেকে ওনার বাসা বেশি একটা দূরে না, এজন্য খুব তাড়াতাড়ি বাসার সামনে চলে গেলাম। বাসার সামনে গিয়ে দেখি উনি আগে থেকেই দাঁড়ানো ছিল বাসার সামনে। আম্মু তো ভাইয়াকে দেখেই চিনে ফেলেছে। আমাদের দেখে ভাইয়া বলল, এত দেরি করে আসলি যে? আম্মু বলল, আর বলো না, রাস্তায় তোমার ছোট ভাই। আমি আম্মুকে থামিয়ে বললাম, ধুর আম্মু, বাদ দাও তো এইসব, ভাইয়া রুমটা একটু দেখিয়ে দাও। ভাইয়া বলল, চল আমার সাথে। ভাইয়া আমাদের একটা রুম দেখিয়ে বলল, এটা একটু ছোটই, এখানে 1 মাসের মতো থাক, পরে তোর পছন্দ মতো তুই রুম নিয়ে নিস। আর আমি 1 মাসের ভাড়া নিয়ে দিয়েছি, যদি কিছু দরকার হয় বলিস আমাকে। আর কালকে সকালে আমার সাথে এক জায়গায় যাবি। এখন যা যা দরকার আছে সবকিছু গুছিয়ে নিবি। বড় ভাই যাওয়ার পর আম্মু বলল, বাবা রুমটা কেমন জানো ছোট হয়ে গেল না? আমি বললাম, দেখি, সামনে মাসে বড় রুম নিব, চিন্তা করো না। আমি বাসা থেকে বের হয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার হাতের ফোনটা বিক্রি করে দিলাম। নতুন শহরে আসছি, হাতে 1 টাকাও নাই, কি করব কিছুই বুঝতে পারছি না। দেখি ভাইয়াকে বলে যদি কোনো একটা কাজ পেয়ে যাই তাহলে খুব ভালো হতো। বাজার করে বাসায় যাওয়ার পর আম্মু বলল, তোর খালা ফোন দিচ্ছে, কি করব বল। আমি কল কেটে দিয়েছি। আমি বললাম, দেখো আম্মু, আমি এখন বিয়ে করতে পারবো না, তুমি সরাসরি না বলে দাও। আম্মু বলল, কেন, বিয়ে করে নে, মেয়েটা তো ভালোই আছে। আমি বললাম, মেয়েটা ভালো আছে না, তাই তো বলছো? বিয়ের পর এসে যদি আমাকে বলে যে আমি আমার মা আর বোনের থেকে আলাদা হয়ে যাই, তখন কি হবে তোমাদের? এজন্য বলছি, এত বেশি বেশি বুঝো না। আমার কথা শুনে আমার আম্মু কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। এর মাঝে আবার খালা কল দিল। আমি আম্মুকে বললাম, কল রিসিভ করো আম্মু, সমস্যা নেই। আর এটা বলবে যে আমরা শহরে চলে আসছি, ঠিকানা কিন্তু একদম দিবে না, ঠিক আছে? আম্মু ফোন রিসিভ করে কথা বলতে লাগলো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মুর কথা শুনছি। আম্মু ফোনটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, নে তুই কথা বল। আমি ফোনটা নিয়ে বললাম, খালাম্মা কেমন আছেন? খালা বলল, আছি তো ভালোই, কিন্তু বাবা তুমি কাজটা কিন্তু ঠিক করো নাই, বলছো তুমি বাসায় যাবে, আর এখন? আমি বললাম, আমি বাসায় যাব না কোথায় যাব সেটা কি আপনাকে বলে যাব? কিন্তু আমার উপর আপনি এভাবে কোনো কিছু চাপিয়ে দিতে পারেন না। আমি আগে প্রতিষ্ঠিত হব, পরে বিয়ের চিন্তা। খালা বলল, বাবা আমি তো তোমার আম্মুর মতোই, আমার কথা। আমি বললাম, আম্মুর মতন বলবেন না, আর আপনাদের সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। আমরা যখন ছোট ছিলাম তখন তো একদিনও এসেও আমাদের খোঁজ খবর নেন নাই। এখন আপনাদের সাথে আমাদের কিসের সম্পর্ক? কোনো সম্পর্ক নাই আপনাদের সাথে আমার। অনেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। আর আপনারা তো জানেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে। এটি হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করা পাপ বলে শুধু কথা বলি, নইলে সেই কোন দিনই। খালা বলল, আমার সাথে এভাবে কথা বলতে পারলে বাবা? আমি বললাম, আমি এভাবে কথা বলতে চাই নাই, আপনি আমাকে জোর করছেন বলে এভাবে কথা বলছি। নিজেকে খুব হ্যান্ডসাম, সুপুরুষ ভাবেন মনে হচ্ছে। আমি বললাম, আরে ফারিয়া তুমি কেমন আছো বলো। ফারিয়া বলল, রাখেন আপনি আপনার কথা, শালা তুই আমার আম্মুর সাথে এভাবে কথা বললি কেন, কুত্তার বাচ্চা। আরো কত যে গালি দিল ফারিয়া, সেগুলো আর বললাম না। আমি সবকিছু শুনে বললাম, গালি দেওয়া হয়ে থাকলে ফোনটা রাখি। আমি আগে থেকে আন্দাজ করে নিয়েছিলাম যে তুমি কতটা ফালতু মেয়ে। আমার ভাগ্য ভালো ছিল যে আম্মুর কথা শুনে তোমাকে আমি বিয়ে করি নাই। তোমার মতো মেয়েরা বিয়ে করতে পারে ঠিক আছে, কিন্তু বিয়ের পর সুখী হতে পারবে না। তোদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই, আর কল দিবি না আমাদের, ফোন রাখ। এই কথা
কথা বলে আমি কল কেটে দিলাম। আম্মু আমার মুখের দিকে তাকিয়েছিল। আমি হাসি দিয়ে বললাম, দেখছো তো এখন তুমি তোমার বোনের মেয়েকে, কেন আমি ওকে বিয়ে করতে চাই নাই। আমি আম্মুর ফোন থেকে সিমটা বের করে ভেঙে দিলাম আর বললাম, নতুন সিম আমি কিনে এনে দিব, আর পুরাতন কারোর সাথে কথা বলতে হবে না। আমি বিছানায় বসে চিন্তা করছি কি করব। তখন আমার ছোট বোন বলল, ভাইয়া ফোনটা একটু দিবি, একটা ক্লাস করতাম। আমি হাসি দিয়ে বললাম, ফোন বিক্রি করে দিয়েছি, কি করব বল, হাতে 1 টাকাও নাই। দেখি যদি ভালো কাজ কাম পাই, পরে একটা ফোন কিনে নিব। ছোট বোন মাই আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলছে, আমাদের জন্য আর কত কি করবি ভাইয়া, এখন তুই একটা বিয়ে করে নে, আমাদের কথা তোর আর চিন্তা করতে হবে না। আমি বললাম, সারা জীবন আম্মু আমাদের জন্য কত কিছু করেছে, আর এগুলো কিছুই না। তবে তোর কাছে আমার একটা অনুরোধ, একটু হাসি খুশি থাকিস সব সময়। এভাবে চুপ থাকলে আমার ভালো লাগবে বল? যা বলিস তাই তো দিই। আমার কাছে টাকা আছে কিনা সেটা তো আমি দেখি না, দরকার হলে নিজের শরীরে রক্ত বিক্রি করব। মাহি বলল, প্লিজ ভাইয়া আর কিছু বলিস না, আমার খারাপ লাগছে। আমি বললাম, আচ্ছা এখন গিয়ে আম্মুর কাজে সাহায্য কর যা, এভাবে চুপচাপ বসে থাকিস না। মাহি চোখের পানি মুছে বলল, আচ্ছা ঠিক আছে ভাইয়া। রাতে বড় ভাইয়া হোটেল থেকে খাবার আনিয়ে দিল। যাই হোক, উনি আছে বলে আমি একটু ভালোই সুযোগ সুবিধা পাচ্ছি। সকালে বড় ভাই আমাকে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলো। ভাইয়া নাকি আজকে বিকালে চলে যাবে, এজন্য আমাকে সবকিছু বলে যাচ্ছেন। বিকালে ভাইয়া যাওয়ার আগে আমার হাতে একটা ঠিকানা দিয়ে বলল, ওখানে গিয়ে আমার নাম বলবি, ঠিক আছে? আর বলবি আমাকে পাঠিয়েছেন টিউশনি করানোর জন্য, আর বলবি আজ থেকে আমি আপনার মেয়েকে টিউশনি করাবো, বর্তমানে একটা কর, পরে তুই খুঁজে নিস। বড় ভাইয়াকে জড়িয়ে ধরে ধন্যবাদ দিলাম। যাক ভালোই হলো, রুম ভাড়াটা ম্যানেজ করতে পারবো বলে মনে হচ্ছে। ভাইয়া দরজায় তালা লাগিয়ে দেশের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আমি বড় ভাইয়ের দেওয়া ঠিকানা অনুযায়ী চলে গেলাম। বাসার সামনে গিয়ে কলিং বেল দিতেই আঙ্কেল এসে দরজা খুলে দিল। ওনার চোখে চশমা দেখে আমি বুঝে গেছি এই বাসার মালিক উনি। আমাকে দেখে আঙ্কেল বলল, তা বাবা কি চাই এখানে? আমি আমার বড় ভাইয়ের নাম বলে বললাম, ভাইয়া আমাকে এখানে পাঠিয়েছে টিউশনি পড়ানোর জন্য। আমার কথা শুনে আঙ্কেল বলল, ওকে আমি বলেছিলাম, আচ্ছা ঠিক আছে, ভিতরে এসো, বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আঙ্কেলের কথা মতো আমি ভিতরে গিয়ে সোফায় বসলাম। আঙ্কেল আমার সামনে বসে বলল, এই পর্যন্ত মোট 5 জন স্যারকে বিদায় করেছে আমার মেয়ে। প্রথম দিন এসেই সবাই চলে যায়, আর চলে যায় কেন এটাই বুঝি না। যদি জিজ্ঞাসা করি কেন চলে যাচ্ছ, উত্তরে শুধু বলে, আপনার মেয়েকে পড়ানোর মতো যোগ্যতা আমার নেই, উল্টা ও আমাদের পড়াবে। বিষয়টা কি তুমি ভালো করেই বুঝছো তো? এজন্য তোমার ভাইয়াকে বললাম ভালো মেধাবী একটা ছেলে খুঁজে দিতে। আঙ্কেলের কথা শুনে আমি হাসি দিয়ে বললাম, এইসব ভূত যে কিভাবে দূর করতে হয় তা আমার ভালো করেই জানা আছে, এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, বিষয়টা আমি দেখছি। আঙ্কেল বলল, আচ্ছা ঠিক আছে, আমার মেয়ের সাথে তোমার পরিচয় করিয়ে দিই। আঙ্কেল ছুটি ছুটি করে ওনার মেয়েকে ডাকতে লাগলো। নামটা শুনেই যেন আমার বুক ধুকধুক করতে লাগলো। এটা তো স্টেশনের সেই সুইটি না তো, যার সাথে কালকে আমার ঝগড়া হয়েছিল? সিঁড়ি বেয়ে যেই মেয়েটা নামছে তাকে দেখে আমার হালুয়া টাইট হয়ে গেছে। এটা সেই মেয়ে যার সাথে আমার স্টেশনে ঝগড়া হয়েছিল। এই মেয়েকে আমার পড়াতে হবে, আমি শেষ ভাই আজকে। কিন্তু এখন এই মেয়ের হাত থেকে বাঁচা খুব জরুরি, কি বলবো এখন এটাই তো মাথায় আসছে না। তখন কেন যে এই মেয়ের সাথে ঝগড়া করতে গেলাম, আজকে কোনোভাবে বাঁচতে পারলেই হলো বাবা। মেয়েটা আমার সামনে এসে আমাকে দেখে চিৎকার দিয়ে বলল, তুই এখানে? আজকে তো তোরে আমি খাইছি, আমাকে বলিস আমি পিচ্ছি, আমি ফিডার খাই, আজকে তোরে আমি ফিডার খাওয়াবো। আঙ্কেল সুইটিকে ধমক দিয়ে বলল, কার সাথে কিভাবে কথা বলতে হয় তা কি তুই জানিস না? উনি তো নতুন স্যার, তোরে পড়াতে এখানে আসছে। সুইটি বলল, বাবা আমি বলছিলাম না স্টেশনে একটা ছেলে আমার গায়ে পড়ে ঝগড়া করছিল, এটাই হলো সেই ছেলে, বিশ্বাস করো বাবা। আঙ্কেল বলল, দেখ সুইটি, উনি আজ থেকে তোরে পড়াবে, এজন্য বলছি সম্মান কর, উল্টাপাল্টা কিছু কথা বলিস না, হতেও তো পারে তুই যারে দেখলি সেটাই ছেলে না। আমি এবার আঙ্কেলের সাথে তাল মিলিয়ে বললাম, ঠিক বলছেন আঙ্কেল, আমি তো সেটাই বলতে চেয়েছি। আর আমি তো এই শহরে আছি 3 বছর ধরে, হয়তো আমার মতো আপনার মেয়ে অন্য কাউকে দেখেছে। আমার কথা শুনে সুইটি মাথায় হাত দিয়ে বলল, কি জানি বাবা, আগে শুনতাম মানুষের মতো দেখতে নাকি আরো মানুষ আছে, আজকে তো দেখি সেটাই সত্যি হচ্ছে। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার পরিচয় করিয়ে দিতে হবে না, আমি স্যারের সাথে পরিচিত হয়ে নিব। এখন গিয়ে আমি টেবিল গুছাই, তুমি স্যারকে উপরে পাঠিয়ে দিও। আঙ্কেল সুইটিকে বলল, সাবধান মা, ওনার সাথে কোনো দুষ্টামি করবি না, আগে কয়টা স্যার বিদায় করলি মনে আছে তো? এভাবে চলতে থাকলে তুই ফেল করবি, আর এমন করিস না মা। সুইটি উপরে যেতে যেতে বলল, সে সময় হলে দেখা যাবে বাবা।
সুইটি যাওয়ার পর আঙ্কেল বলল, সাবধান বাবা, আমি কিন্তু তোমাকে আগেই সতর্ক করে দিচ্ছি। সুইটির আম্মু, কই তুমি, এখানে আসো তো। আঙ্কেলের কথা শুনে একজন মহিলা ভিতর থেকে বের হয়ে আসলো। মহিলা বললে ভুল হবে, ওনাকে মেয়ে বলতে হবে। আরে উনি তো সুইটির আম্মু, আমার তো দেখেই বিশ্বাস হচ্ছে না, এত অল্প বয়সে উনি সুইটির আম্মু হয়ে গেল। না ভাই, বলতে হবে। আজকাল টাকাওয়ালা মাথানাড়া টাকলা কাকুরা সুন্দর সুন্দর বউ পায়, আর আমাদের কপালে হালার ভদ্রতার খাতিরে এখন আমাকে উনার আন্টি বলে ডাকতে হবে, নইলে ঠিকই আপু বলতাম। আন্টি আমাকে দেখে বলল, এই ছেলেকে। আঙ্কেল বলল, তোমার মেয়ের নতুন ছাড়, ওকে সুইটির রুমে দিয়ে আসো। হঠাৎ করে একটা পিচ্চি ছেলে ভিতর থেকে চিৎকার করে বলতে বলতে আসছে, কি মজা কি মজা, আমাদের দুলাভাই আসছে। এই কথা বলতে বলতে ছেলেটি এসে আমার পা জড়িয়ে ধরলো আর বলল, ভালো আছেন দুলাভাই আপনি? জানেন আমি আপনাকে কত মিস করেছি, এখন বলেন আমার মজা কোথায়? ছেলেটার মুখ থেকে দুলাভাই ডাকটা শুনে মনের ভিতরে কেমন কেমন যেন করতে লাগলো। এই পিচ্চি একটা ছেলে এত কিছু বোঝে না, হালকা কালো রঙের একটা শার্ট পরেছে, মুখে একদম অবুঝ হাসি। তবে আমার ছোট থেকে ইচ্ছা ছিল যে আমি কারো মুখ থেকে দুলাভাই ডাকটা শুনবো। ছোট থেকেই দেখতাম মানুষ বিয়ে করলে বিয়ের পর শ্বশুর বাড়িতে কি যে জামাই আদর পায় বলার বাইরে। মানুষের এসব কাহিনী দেখলে আমারও খুব ইচ্ছে হতো যে একটা বিয়ে করেই ফেলি, যার চোখের মায়ায় পড়ে আমি সাঁতার কাটবো, যাকে দেখলে বলতে পারবো জনম জনম আমি তোমাকে দেখেই বাঁচতে চাই। তুমি কি তোমার লম্বা শাড়ির আসলে এক টুকরো কোনায় আমাকে বেঁধে রাখবে? আমি তোমার মায়াবী হাসি সবসময় দেখতে চাই। তুমি হাসলে মনে হবে যেন কোনো দেশ থেকে কোনো পরী নিজে স্বয়ং এসে হাসছে। সেই হাসি দেখে যেন আমি বারবার মরে যাব, হাজারবার আমি মরে যাব, আর তুমি টেনে টেনে তুলবে আমাকে। তোমার ওই দুই গালের মাঝে যে ছোট ছোট টোল পড়বে, ওগুলোর মাঝে আমি সূক্ষ্ম শুকনো চুমু খেয়ে বলবো, ভালোবাসি তোমায় আমি। আর তুমি হেসে বলবে, এমন করে আমাকে পাগল করো না, আমি সত্যি তোমার প্রেমে পাগল হয়ে কোন দেশে চলে যাব, তখন তুমি আমাকে হাজার খুঁজলেও পাবে না। আর আমি তখন তাকে জড়িয়ে ধরে বলবো, ভালোবাসি না তোমাকে আমি, আমার ভালোবাসার কারণে তুমি যদি পাগল হয়ে যাও, আমি তোমাকে বারবার আমার ভিতরে জমানো সব ভালোবাসা দিয়ে তোমাকে আবার সুস্থ করে তুলবো। বাবা এমন করে বলে না, উনি তোমার স্যার হয়, আজ থেকে উনি তোমার বোনকে পড়াবে। আন্টির কথা শুনে আমার হুঁশ ফিরল। এতক্ষণ আমি স্বপ্নের শহরে ঢুকেছিলাম। ছেলেটাকে আলতো করে একটা চুমু দিলাম গালে। ছেলেটা আমার দিকে তাকিয়ে বলল, দেখছো আম্মু, আমার দুলাভাই কত ভালো, আমাকে চুমু দিয়েছে। তুমি প্রতিদিন বাবাকে চুমু দাও, কিন্তু আমাকে দাও না, তোমার থেকে দুলাভাই অনেক অনেক ভালো। পিচ্চি ছেলেটার মুখে এই কথা শুনে আন্টি শাড়ির আঁচল টেনে মুখে দিল। লজ্জায় ওনার মুখটা লাল হয়ে গেছে। আঙ্কেল আর আন্টি একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। হয়তো ওনারা মনে করেছিলেন ছেলে ছোট, ওর সামনে আর ওর বাবাকে চুমু দিলে কি হবে, কিন্তু ওনাদের হয়তো এটা ধারণা নাই যে আজকালের ছেলে মেয়েরা কতটা চালাক হয়ে গেছে। লজ্জার জন্য আন্টি আমার মুখের দিকে তাকাতে পারছে না। না, এখন আমাকে কিছু একটা করতে হবে। এখানে আসছি ওনার মেয়েকে পড়ানোর জন্য, আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। পিচ্চি ছেলেটাকে কোলে নিয়ে বললাম, তোমার যা মন চাই তাই ডাকো আমাকে, ঠিক আছে? কেউ কিছু বলবে না। এখন তোমার বোনের রুমটা আমাকে দেখিয়ে দাও। পিচ্চি ছেলেটা বলল, চলেন দুলাভাই, উপরে আমি বলে দিচ্ছি কোথায় যেতে হবে। উপরে উঠতেই পিচ্চিটা আমার কোল থেকে নেমে বলল, দুলাভাই আমি গেলাম, আপনি থাকেন। আপনার সাথে আমি এসেছি জানতে পারলে আপু আমাকে খুব মারবে। আমার বাবা এত মার খাওয়ার ইচ্ছা নাই, আপনি ভিতরে যান, আমি দুলাভাই আর আপুর মাঝে আসতে চাই না। এই কথা বলেই পিচ্চি দৌড়ে নিচে চলে গেল। যদিও পিচ্চি, কিন্তু কথাগুলো একদম বড় মানুষের মতো বলে। আমার যা একটা ইচ্ছা ছিল সেটা আজকে পূরণ হয়েছে বলে মনে হচ্ছে। বহুদিন ধরে কেউ আমাকে দুলাভাই ডাকুক, এটাই তো আমি চাইছিলাম। ঘড়ির কাঁটা তার মতোই চলতে লাগলো। আমি হয়তো ভুলে ভালে অনেকটা সময় ব্যয় করে ফেলেছি, কিন্তু ঘড়ির কাঁটা তার মতোই চলছে। কেমন যেন একটা শব্দ আসছে ঘড়ির কাঁটা থেকে। না, আমার আর সময় নষ্ট করা যাবে না। দরজা খুলতেই উপর থেকে কতগুলো ফুল আমার উপরে এসে পড়লো। আমার সামনে ছোট একটা রাস্তা সাজানো আছে ফুল দিয়ে। রুমটা যদিও অনেক ছোট, কিন্তু এর মাঝে ছোট একটা রাস্তা তৈরি করা হয়েছে টেবিল পর্যন্ত। টেবিলের সামনে সুইটি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমার কেন জানি মনে হচ্ছে সুইটি সবকিছু আয়োজন করে রাখছে আগে থেকেই, যেন আমি ভিতরে আসতে পারলে ও আমাকে আমন্ত্রণ করে ভিতরে নিয়ে যেতে পারে। মাথার উপরে যেই ফুলগুলো পড়ে আছে তার থেকে আলাদা একটা সুগন্ধ বের হচ্ছে। ফুলের গন্ধে যেন আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। এই গন্ধ যেন আমাকে পাগল করে দিবে। সুইটিকে দূর থেকে দেখে মনে হচ্ছে আমি কোনো বাসর ঘরে ঢুকেছি, যেন ও মাথা নিচু করে আছে, ভিতরে গেলেই আমাকে সালাম করবে, আমাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে ও। সুইটি হয়তো আমাকে কোনো একটা বিষয় বুঝাতে চাইছে, কিন্তু আমি বুঝতে পারছি না।
এক পা খুব আস্তে করে সামনে রাখলাম। আর সুইটি তখন বলল, স্যার আপনাকে আমার রুমে স্বাগতম জানাই। আপনি আজ থেকে আমার স্যার, মানে আমার মনের ভিতরে ওই ছোট এক ঘরের অন্ধকারের মাঝে জায়গা করে নিতে চাইবেন, এজন্য আমি নতুন করে আপনাকে স্বাগতম জানাই। সুইটি গলার কণ্ঠ চিকন করে আমার সাথে কথাগুলো বলল। মনে হচ্ছে যেন ও আমার সাথে কথা বলল না, আমি কোনো পরীর মুখ থেকে মধুর বাক্য শুনছি। যখন ও স্বাভাবিকভাবে কথা বলে তখন এতটাও নজর পড়ে না ওর কণ্ঠে, কিন্তু এইমাত্র যা বলল না ও, শুনে আমার মনে এক পার থেকে অন্য পারে দৌড়াদৌড়ি করছে। অন্ধকারে কেউ যেন আমাকে কিছু বলছে, আর আমি সেই কথা শুনে পাগল হয়ে সামনে যাচ্ছি। কে কথাটা বলছে তাকে এক নজর দেখার জন্য। এত মায়াবী কণ্ঠে সুইটি কথা বলল। যখন আমি এক পা দুই পা সামনে এগিয়ে গিয়ে চেয়ারে বসলাম, তখন সুইটি আমার দিকে তাকিয়ে বলল, স্যার আমি কি এখন বসতে পারি? সুইটি আমার দিকে তাকাতেই আমি ওকে এক নজর দেখে চোখ বন্ধ করে নিলাম। একটা মেয়ে দেখতে শুনতে এত সুন্দর হওয়ার পরেও যদিও সাজুগুজু করে, তাহলে তাকে দেখে কে বলবে না এই মেয়ে বিশ্ব সুন্দরী? যদি কোনো এক পরীকে এনে সুইটির পাশে দাঁড় করানো হয়, তাহলে সেই পরীকে সুইটি হার মানিয়ে নিবে। আমার ভিতরে মনটা শুধু বের হবে হবে বলে মনে হচ্ছে। মনের ভিতরে আস্তে শব্দ করে বলছে, আমাকে আটকিয়ে রাখিস না, আমি আর তোর কাছে থাকতে চাই না। আমার সামনে এক ডানাকাটা পরী দাঁড়িয়ে আছে, সে হাত বাড়িয়ে আমাকে ডেকে বলছে, আমার মনের ঘরের তালা ঝুলানো আছে, যদি তুমি চাবি ছাড়া আমার মনের ভিতরে প্রবেশ করতে পারো তাহলে আমি তোমাকে না করব না। আমার মনের ভিতরে একবার ঢুকে দেখোই না তুমি। সুইটি বলল, স্যার চোখ বন্ধ করে আছেন কেন? আমার দিকে তাকাতে কি লজ্জা পাচ্ছেন? এর আগে কত স্যার চলে গেল আমার সামনে থেকে, কিন্তু আপনাকে দেখে কেমন যেন অদ্ভুত লাগছে স্যার। সুইটির কথা শুনে আমি ওর দিকে তাকালাম। ওকে আমি কোনো কিছুই বুঝতে না দিয়ে বললাম, এই চোখে কিছু একটা পড়েছিল, এজন্য চোখ বুঝেছিলাম। তারপর বলো তোমার কি খবর? সুইটি বলল, আমার খবর পরে নিবেন, আগে আমি আপনার খবর নিব। মুহূর্তের ভিতরে সুইটির মুখটা রাগে লাল হয়ে গেল। ওর মুখের লাল রক্তবর্ণ চেহারা দেখে আমি ভয় পেয়ে গেলাম। কতক্ষণ আগে মনের ভিতরে কত কিছু চলছিল, আর ধপ করে এক কথা শুনে মনের ভিতর থেকে সবকিছু উড়াল দিল। সুইটি কথা বলছে ঠিক আছে, কিন্তু সুইটি চুলের দিকে নজর দেয় নাই। রাগে ওর মুখটা লাল বর্ণ ধারণ করেছে, এর মাঝে ওর মুখের সামনে কিছু চুল গিয়ে উড়ে উড়ে পড়ছে। লাল আর কালো বর্ণ ধারণ করাতে ওকে দেখতে আরো অদ্ভুত দেখাচ্ছে। হয়তো আমার কলিজা কেঁপে উঠলো। মারবে না তো আবার আমাকে? কই, ওকে আমি পড়াতে আজকে এখানে আসছি, নাকি ও আমাকে আজকে পড়াবে কি জানি বাবা। তবে আমি যেহেতু স্যার, সেই হিসাবে স্যারের মতোই আমার কথা বলতে হবে, তাহলে তো একজন স্টুডেন্ট আমাকে মানবে। আমি টেবিল থেকে একটা বই হাতে নিয়ে বললাম, তোমার সাথে কোনো স্যার কি করেছে না করেছে আমি তা জানি না, তবে আজ থেকে আমি তোমাকে যেভাবে পড়াবো ঠিক সেইভাবে তোমাকে পড়তে হবে। সুইটি মুখ বাঁকিয়ে বলল, আমি আপনার কাছে পড়বো ঠিক আছে, তার আগে আমার কিছু শর্ত আছে। যদি রাজি থাকেন তো আমি আপনার কাছে পড়বো, নইলে পড়বো না। যদি আমার কথার উপর আপনি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমি আম্মুকে বলবো আপনি প্রথম দিনই আমার শরীরে হাত দেওয়ার চেষ্টা করেছেন। আর এরপর কি হবে বোঝেন তো, এজন্য আমার কথা আপনি মেনে নেন। আর আমি তো বলছি, যদি আমার শর্তে রাজি থাকেন তাহলে আপনার কাছে পড়তে রাজি আছি। যদি বলেন সারা জীবন পড়বো, তাও আমি রাজি আছি। এই কথা বলতে বলতে সুইটি মুখ থেকেও চুলগুলো সরিয়ে পিছনে থাকা আয়নাতে নিজেকে দেখে একটা হাসি দিল। আমি বুঝলাম না এই মেয়ে কি সত্যিই পাগল, এইসব কি কথা বলছে ও। মাঝে মাঝে ও রেগে যায়, আবার মাঝে মাঝে ও একা একাই হাসাহাসি করে। দেখে মনে হয় যেন নিষ্পাপ অবুঝ একটা মেয়ে, কিন্তু যেই কথাগুলো বললো সবকিছু ডেঞ্জারাস কথা। শুনে তো আমার কলিজায় ভয়ে পানি চলে আসলো। বলে কি না প্রথম দিনই বলবে, নাকি আমি ওর গায়ে হাত দিয়েছি। তার চেয়ে বরং ওর কথা শুনেই দেখি না কি বলে। অযথা নিজের মান সম্মান নষ্ট করে লাভ আছে, দেখি না সুইটি কি বলে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, বলো শুনি কি বলতে চাও। সুইটি আবার সেই চিকন ছুঁড়ে বলল, স্যার এর আগে আমাকে অনেকেই পড়াতে আসছে, সব কয়টা বিবাহিত অবিবাহিত বুড়ো, ওদের কাছে আমার পড়তে ইচ্ছে করে না। আপনি ইয়াং একটা ছেলে, আর বাবাও আজকে আপনার কথা বলল, এজন্য ভাবলাম আপনাকে একটা সুযোগ দেওয়ার দরকার। এজন্যই তো আপনার জন্য এত করে সবকিছু সাজিয়ে রাখছি। ওই একটা গান আছে না স্যার, আমি সাজাবো তোমাকে মনের মতো করে, সাথে হয়ে রবে তুমি আমার ওপাশে, আমি সাজাবো তোমাকে। কে জানে এই সাজানো তো অনেক দূর এগিয়ে যেতেও পারে, আবার নাও যেতেও পারে।
তবে আমি চাই আপনি আমার পাশে থেকে অনেক অনেক দূরে এগিয়ে যান। বেয়াদবি মাফ করবেন স্যার, আপনার বুকের উপর লোমের সাথে মিশালো একটা ছোট তিল দেখা যাচ্ছে। ওটা কিন্তু খুব কিউট লাগছে দূর থেকে, যার কারণে আপনাকে আরো বেশি হ্যান্ডসাম লাগছে। আমিও চাই এভাবে একটা শার্টের বোতাম খোলা থাক, মাঝে মাঝে পড়তে পড়তে আপনার বুকের উপর আমার নজর যাবে, তখন আমার ঠোঁটের কোনায় হাসি ফুটে উঠবে স্যার, ভালোই লাগবে, কি বলেন আপনি? ছুটির কথা শুনে তাড়াতাড়ি শার্টের বোতাম লাগিয়ে দিলাম আর নিজেকে নিজেই গালি দিতে লাগলাম, কেন যে আজকে শার্টের বোতাম লাগালাম না। তবে ওর মায়াবী মুখে মায়াবী কণ্ঠে কথাগুলো শুনে মনে হচ্ছিল আরো অনেক কিছু বলুক ও আমাকে। আমি মন ভরে শুধু ওর কথাই শুনে যাই। শার্টের বোতাম লাগিয়ে বললাম, এখন এইসব কথা বাদ দিয়ে আসল কথা বলো, কি বলবে, নইলে আমি চলে যাব। সুইটি বলল, স্যার রাগ করেন কেন, আপনি চলে গেলে আমার কি হবে? আমি যে ফেল করব, আপনাকে ছাড়া আমার পক্ষে পাশ করা সম্ভব নয়। তবে সব স্যারদের আমি প্রশ্ন করছি, এজন্য আপনাকেও আমার প্রশ্ন করতে হবে। সবাইকে করছি 5টা প্রশ্ন, আপনাকে করব 2টা। একটা করব বুদ্ধির প্রশ্ন, আরেকটা আমার পার্সোনাল। বর্তমানে একটা পারলেই হবে। সুইটির কথা শুনে আমার একটু একটু ভয় হতে শুরু করলো, না জানি এখন আবারও কি উল্টাপাল্টা প্রশ্ন করে ফেলে। আমি এখানে স্যার হয়ে এসেছি, আমার একটা আলাদা সম্মান আছে, ছাত্রীর কাছে হার মানা যাবে না, নিজের মান সম্মানের বিষয়। বুকে এক আকাশ পরিমাণ সাহস রেখে বললাম, বলো শুনি তোমার কি প্রশ্ন। সুইটি এক হাত উঁচু করে বলল, স্যার প্রশ্নটা হচ্ছে চর মাইনাস চিমটি সমান সমান 3। এটা আপনি প্রমাণ করে দেখান, তাহলে আমি মনে করব আপনি আমাকে সারা জীবন খুব যত্নে পরম মমতার সাথে পড়াতে পারবেন। সুইটি খুব আগ্রহ সহকারে আমার দিকে তাকিয়ে আছে, আমি কি উত্তর দিব? তো এভরিওয়ান, উত্তরটা না হয় তোমরাই দিয়ে যাও, আর সবাই নেক্সট পার্টের জন্য একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিয়েন। ধন্যবাদ।